করো, ভুল করে দেখো কি হয়, ভুল করে শিখবা, ঠিক আছে? ম্যাডাম আমি কপি করতে পারবো না, কপি করার কোনো দরকার নাই। আমি এখানে জাস্ট এখানে লিখবা আওয়ার স্টাডি, এই কলামটা হচ্ছে তোমার, এখানে তোমার হেডিংগুলো থাকবে, ভ্যারিয়েবলগুলোর নাম থাকবে, এরপরে করসপন্ডিং মার্ক, ঠিক আছে? তোমরা ইনপুট দিয়ে দেখবা, কপি করে ওনারা দেখবা। আমি এখানে 3টা কলাম দিয়েছি, যেহেতু আমার 3টা ভ্যারিয়েবল, তুমি ভুলে 4টা কলাম দাও, দেখো কি বলে, অথবা 2টা কলাম দাও, দেখো কি হবে, তাহলে তোমার এইটা কনফিউশনটা চলে যাবে, ঠিক আছে? আমি এখানে সরাসরি তোমরা ইনপুট দিবা, আমি এখানে তাড়াতাড়ি তোমার এক্সেল থেকে জাস্ট ফাইন্ড করব। এইটা হচ্ছে আমার ডাটাটা। এরপরে আমি কি করব দেখো, এখানে ম্যাজিক স্টেট পড়া যায় না, হেন কোনো কাজ নেই। টাকায় দেখো বাইরে এই যে বেসিক স্ট্যাটিস্টিক্সের মতো কিছু পড়ে আসছো না, এই যে 1 স্যাম্পল 2 স্যাম্পল কোরিলেশন কোভেরিয়েন্স নরমালিটি টেস্ট, অনেক কিছু করা যায় এবং গ্রাফিক্যাল জিনিসগুলো অনেক সুন্দর আসে। তারপরে দেখো রিগ্রেশন লেখাই আছে আমার, এইটা তোমাদের ফার্স্ট ইয়ারের কাজ। তোমরা ফার্স্ট ইয়ারে অনেক কিছু করে আসছো বেসিক স্ট্যাটিস্টিক্সের মধ্যে, লিনিয়ার, এখানে সবগুলা পাবা, ঠিক আছে? তারপরে এই যে রিগ্রেশন, এখন আমরা রিগ্রেশন নিয়ে কাজ করবো, অ্যানোভা, তারপর ডিওই, এগুলো তোমরা থার্ড ইয়ারে যদি আমি বেঁচে থাকি তোমাদের প্র্যাকটিক্যাল করাই, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, তখন দেখবা তখন করবো। এটা ডিওই মানে হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। কন্ট্রোল চার্ট তোমরা ইয়া করবা, একটা কোর্স আছে এই যে এখানে। তারপর দেখো মাল্টিভেরিয়েটর করা যায়, টাইম সিরিজ, নন প্যারামেট্রিক টেস্ট করা যায়, অর্ডার স্ট্যাটিস্টিক নন প্যারামেট্রিক করছো না, এই যে এগুলো এখান থেকে দেখো ফুসকাল ওয়াল, তোমার মনে হয় সমুদায় স্পেসিফিক এইখানেও করা যায়, সব আছে এখানে, নাই কিছু নাই। আচ্ছা, আমার এখানে রিগ্রেশন দরকার, কোথায় গেলাম, স্টেটে গেলাম, রিগ্রেশনে গেলাম, তাই তো গেলাম ফিট রিগ্রেশন মডেল, আমি তো রিগ্রেশন মডেলই ফিট করবো, তাই তো? তো ভার্সন টু ভার্সন অনেক সময় একটু চেঞ্জ হতে পারে, তোমরা এবার নাই দেখবা। আচ্ছা, এখানে কাজ কি, রেসপন্সেস, তার মানে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, তারপরে দেখো এখানে আমি একটা জিনিস বুঝাই, কন্টিনিউয়াস প্রেডিক্টর। আমরা এখন পর্যন্ত সেকেন্ড ইয়ার পর্যন্ত আমরা এখনো প্রেডিক্টর মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি করে আসছি, হ্যাঁ? এরপরে গিয়ে তোমরা দেখবা ওই যে ক্যাটাগরিক্যাল প্রেডিক্টরে ঢুকাইতে পারো। এই দেখো, যদি এটা পরের কাজ, আমার আপাতত কাজ হচ্ছে এই দুই জায়গায় কি ছিল বাবা, আমার রেসপন্স লাগবে আর কন্টিনিউয়াস প্রেডিক্টর লাগবে, ঠিক আছে? তো রেসপন্স আমি যে আন্দাজে বাইরে এসে খালি ম্যাডাম দেখা যাচ্ছে না, কোথায় ভুল হয় আমি এই জিনিসটা একটু দেখাই। রেসপন্স মানে আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা নিব, আগে তোমাকে রেসপন্সের ঘর একটা ঠিক করতে হবে, ঠিক আছে? ঠিক 3টা ঘর আছে, সে কোথায় নিবে, একটা ভ্যারিয়েবল সে কোথায় নিবে তাকে দেখা দিতে হবে। ওকে, আমি দেখাইলাম যে তুমি রেসপন্সের ঘরে নিয়ে আসো, আমার রেসপন্স কি সিলেক্ট করলাম, পাঠাই দাও, চলে গেছে, ঠিক আছে? এরপরে দেখো কন্টিনিউয়াস প্রেডিক্টর, আমার তো প্রেডিক্টর 2টা, C1 C2, দুইটাকে একসাথে সিলেক্ট করো, পাঠাই দাও, বা একটা করে পাঠিয়ে দাও, একটা করে পাঠিয়ে দেখো, এরপরে 2টা করে ট্রাই করো। এইখানে কাজ হচ্ছে জাস্ট ভ্যারিয়েবলগুলোকে জায়গা মতো পাঠানো, ওয়ে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমি জাস্ট আমার ভ্যারিয়েবলগুলোকে জাস্ট বসাই দিলাম, কাজ শেষ। এখন জাস্ট আমি ওকে বলবো এই কাজ করে দাও। এইখানে আমি সমস্ত নর্মাল প্রবাবিলিটি প্লট করতে বলছি না, তাহলে গ্রাফে গিয়ে তো বলতে হবে যে তুমি একটা নর্মাল প্রবাবিলিটি প্লট করো। ওকে, জাস্ট আমি এটাকে ফ্লিপ করে দিলাম, জাস্ট আমাকে নর্মাল প্রবাবিলিটি প্লট করতে বলছে, আমি জাস্ট ওইটাই দরকার, বাকিগুলো নিয়ে মাথা হেজাল করা দরকার নেই। আমি জাস্ট এটাকে জাস্ট ওকে করে দিলাম, ইয়েস করে দিলাম, ওকে, ঠিক আছে? আর কোনো কাজ নাই, ইন্টারেকশনের কোনো কাজ নাই, জাস্ট আমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট জায়গা মতো দিলাম, আর গ্রাফে গিয়ে এনপিপিটা নরমাল প্রবাবিলিটি প্লটটা ওকে করলাম। ওকে, দেখো প্লট চলে আসছে। এই প্লট দেখে আমি কি ডিসিশন দিব, প্লটটা আমি পরে দেখাচ্ছি, ডিসিশনটা আমি পরে দেখাবো, এটা এখন শুরু করে যাই। এটা হচ্ছে আমার সবগুলো রেজাল্ট, কত তারিখ, কয় সময় বসছি, কখন বসছি, ধরো আমার এখন কাজ শেষ, 5 দিন পরে এসে আবার এইখানে এত তারিখ দিন পরের কাজ আছে। তুমি যদি পরে আবার এই ফাইলে কাজ করতে চাও এরকম করতে পারবে। হ্যাঁ, দেখো দেখো রাখবা, দেখো আমি এখানে ওরা কি করলো, রিগ্রেশন অ্যানালাইসিস কার এক্সাম স্কোর ভার্সেস
তার মানে এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট আওয়ার স্টাডি আর প্রিপারেশন এক্সাম, এই দুটো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। সুন্দর করে আউটপুট দিচ্ছে। এখানে আউটপুটগুলো কি ম্যাডাম দেখো, এই যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যানোভা, এটা হচ্ছে অ্যানোভা। তারপরে দেখো মডেল সামারি, এই যে আমি আর স্কয়ার এর আগে ক্যালকুলেশন করে বের করছি, এখানে আমি সরাসরি পেয়েছি। ঠিক আছে, এই যে মডেল ওরা আমাকে রিগ্রেশন ইকুয়েশনটা সরাসরি দিয়ে দিয়েছে। বিটা এটা কি y = বিটা 1 প্লাস বিটা 2 x1 প্লাস বিটা 2 x, যেটা ঠিক আছে এই লাইনটা জাস্ট এইখান থেকে মানটা এরা এখানে বসাইছে। দেখো কোএফিশিয়েন্টের মান, প্রথমটা এটা কি কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্টের মান। তারপরে দেখো x1 এর মান, x1 * আওয়ার স্টাডি, ঠিক আছে, যেহেতু ভেরিয়েবল x1 মানে বিটা 1 বিটা 1 * x1, তো এটার মান যেহেতু মাইনাস আসছে সো আমার তো মাইনাসই হবে বিটা 2 x2। তারপরে এটা হচ্ছে আমার ইকুয়েশন সহ দিয়ে দিল, এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার। তারপরে আমি হ্যাঁ দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দেখো, এরপরে দেখো ফিটস এন্ড ডায়াগনস্টিক ফর আনইউজুয়াল অবজারভেশন, আমি এখানে বের করতে বলছিলাম আনইউজুয়াল অবজারভেশন আছে কিনা, আমার কিছু করতে হবে না, ওরা বলে দিচ্ছে 19 নাম্বার অবজারভেশন যার স্কোর হচ্ছে 62, সে একটা আনইউজুয়াল অবজারভেশন, কারণ তার রেসিডুয়ালের মান অনেক বেশি। এই যে আর মানে হচ্ছে লার্জ রেসিডুয়াল। তার মানে আমি সব একসাথে পেয়ে গেছি, এখন হচ্ছে আমি এটা বুঝাবো কোশ্চেন অনুযায়ী, আমি জাস্ট আনসার করব। ঠিক আছে, আমি এখানে 6টা কোশ্চেন রেখেছি, আউটপুট এটা আমি জাস্ট আনসার করব। দেখো কি হচ্ছে রে, দেখো তো কাগজটা একটু ইয়ে করে দাও। দেখো আমি আউটপুটটা ওয়ার্ড ফাইলে জাস্ট নিয়ে আসছি। প্রথম কোশ্চেন এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশন, আমাকে বলছে প্রথম কোশ্চেনটা কি ছিল, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো আমার কিন্তু মডেল দিয়েই দিয়েছে, স্কোর হচ্ছে এত এত এত, এটা সরাসরি জাস্ট খাতায় কি করব, এক নাম্বার দিয়ে আনসার করে দেব। খাতায় দিয়ে বসে বসে তো মিনিট টাইপের সব আউটপুট লিখবে না, খাতায় বসে বসে এক নাম্বার কোশ্চেনের আনসার করে ওই যে এখানে ডেস্ক পেপার আউটপুট থেকে দেখে নিব, শেষ, এক নাম্বার শেষ। ওকে, তারপরে আমি করতে বলছি 2 নাম্বার কোশ্চেন আমার ছিল টেস্ট ফর সিগনিফিকেন্স অফ রিগ্রেশন, হোয়াট কনক্লুশন ক্যান ইউ ড্র। রিগ্রেশনের সিগনিফিকেন্স যদি তোমাকে বের করতে বলে, তার মানে হচ্ছে মনে রাখবে এটা কম্বাইন্ড, x1 x2 দুইটা কম্বাইন্ডলি কি এফেক্ট দেয় সেটা দেখবো আমরা। কোথায় পাবো এটা, অ্যানোভা টেবিল একটু আছে না, আমি এখানে জাস্ট কপি করে নিয়ে আসছি অ্যানোভা টেবিলটা, পুরোটা নিয়ে আসছি। দেখো সোর্স রিগ্রেশন, আর এই যে দেখো রিগ্রেশন পাইছো, তাহলে রিগ্রেশন নিয়ে আমি কি ডিসিশন নিব, এইটা আমি কোথা থেকে পাবো, এই যে কালারিং দেখো পি ভ্যালুর দিকে তাকাও। ঠিক আছে, পি ভ্যালুর দিকে তাকাইলাম। এখন দেখো এই যে আমি জাস্ট অ্যানোভাটাকে আলাদা করে নিয়ে আসছি, রিগ্রেশন পি ভ্যালু যেহেতু এটা এই দিকে চলে আসছে ভুল করে, এটা আসলে এটা নিচে যাবে। কি বলে আমি প্রত্যেকটা কমেন্ট করে দিচ্ছি, যেহেতু পি ভ্যালুর মান 0.05 এর থেকে ছোট, তার মানে সিগনিফিকেন্ট, এটা কম্বাইন্ডলি দুইটা ভ্যারিয়েবলেরই এফেক্ট আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কম্বাইন্ডলি। রিগ্রেশন মনে রাখবা আলাদা আলাদা না, আলাদা আলাদা আমরা অন্যভাবে দেখব। রিগ্রেশনের এফেক্ট মানে হচ্ছে যে আসলে এই যে এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল দুটো, এটা কম্বাইন্ডলি টু এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবলস হ্যাভ এ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন অন। কম্বাইন্ডলি এখানে দুইটা হোক, দুই অধিক এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল হোক, পরীক্ষায় কিন্তু যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিব তা কিন্তু না, পরীক্ষা মোর দ্যান 2 আসতে পারে। তোমরা জাস্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট গুলোকে জাস্ট ওই বক্সে নিয়ে যাও, বক্সে যদি তোমার 3টা ইন্ডিপেন্ডেন্ট থাকে তুমি 3টা ইন্ডিপেন্ডেন্টই নিয়ে যাও। ঠিক আছে, পরীক্ষা কিন্তু 2টা ইন্ডিপেন্ডেন্ট থাকবে তা কিন্তু না, সব অ্যাজ ইউজুয়াল এক, জাস্ট ভ্যারিয়েবল গুলোকে নিয়ে যাও। তো এইখানে আমি বলছি রিগ্রেশন নিয়ে তুমি কি ডিসিশন নিবা, আমি বলছি যে হ্যাঁ রিগ্রেশনে পি ভ্যালুর মান যেহেতু 0.05 এর থেকে ছোট, সো আমি বলতে পারছি যে আমার দুইটা এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবলেরই কম্বাইন্ডলি সিগনিফিকেন্ট এফেক্ট আছে ডিপেন্ডেন্ট। তারপরে দেখো, আচ্ছা এটা গেল আমার 2 নাম্বার অপশনটা।
যে টেস্ট ফর সিগনিফিকেন্স অফ রিগ্রেশন, এরা অটো টেস্ট ওরাই করে দিয়েছে, আমি জাস্ট এখানে রেজাল্টটা লিখে কনক্লুশন ড্র করেছি। তারপরে দেখো ইউজিং টেস্ট ডিটারমাইন দ্য কন্ট্রিবিউশন অফ x1 and x2 টু দ্য মডেল। এবার আমি আলাদা আলাদা দেখব। এবার x1 এবং x2 এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটো আলাদা আলাদা স্কোর দেখব। এটা কোথায় আছে দেখো, এই যে কোএফিশিয়েন্ট টেবিলে দেখবা কোএফিশিয়েন্ট একটা মান আছে, এখানে আছে কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে আমার ইন্টারসেপ্টের মান, এটা হচ্ছে বিটা 1। আওয়াজ যদি আমি বিটা 1 ধরি, আলফা 1 ধরি, যা ইচ্ছা তা হবে, এটা হবে ধরো বিটা 2 এই যে মান, ঠিক আছে? ইন্টারসেপ্ট বিটা 1 বিটা 2 এর মান আমি ডিসিশন দিব পি ভ্যালুর দিকে থাকে। আসলেই এরা কনস্ট্যান্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আওয়াজটা দেখো 0.00, তার মানে সিগনিফিকেন্ট, যে বেশি পড়বে, বেশি আওয়াজ ধরে স্টাডি করবে, সে ভালো এক্সাম স্কোর পাবে, ঠিক আছে? যেহেতু সিগনিফিকেন্ট আমি এখানে পাচ্ছি, যে বেশি পড়বে তার স্কোর ভালো হবে, হ্যাঁ? কিন্তু একটু দেখো এক্সাম প্রিপারেশন এক্সামের দিকে দেখো, এই মানটা কিন্তু 90 হয়ে গেছে, হ্যাঁ? এবং একই সাথে দেখো এটা কিন্তু ইনসিগনিফিকেন্ট, তার মানে প্রিপারেশন এক্সামের উপরে আসলে আগের যে মডেল টেস্টগুলো, এগুলোর উপরে আমার যে ডাটা, এই ডাটার ক্ষেত্রে আমি সিগনিফিকেন্ট এফেক্ট পাচ্ছি না। প্রিপারেশন এক্সাম না দিলেও সে ভালো স্কোর করছে, কিন্তু তাকে ভালো করে পড়তে হবে। আওয়ার স্টাডি যদি পারে, সে প্রিপারেশন এক্সাম দেওয়া লাগবে না, কিন্তু তার এক্সাম স্কোর ভালো হচ্ছে। এটা শুধুমাত্র আমার 20টা ডাটার জন্য, আমার ডাটার ক্ষেত্রে আমি কি পেয়েছি। তো আমি কমেন্টে এখানে লিখে দিয়েছি দেখো যে কোনটা সিগনিফিকেন্ট আছে কোনটা না, এবং এটাকে আমি অন্যভাবে কি বলতে পারি, যে দুইটা স্টুডেন্ট ধরে নিলাম এ আর বি, দুজনেই হচ্ছে সেম প্রিপারেশন এক্সাম দিচ্ছে, দিচ্ছে অথবা দিচ্ছে না, কিন্তু যে বেশি পড়বে সে এত টাইমস ভালো রেজাল্ট, সে এই জাস্ট এত টাইমস ভালো রেজাল্ট। তার মানে আমি এখানে প্রিপারেশন এক্সামের কিন্তু নেগেটিভ এফেক্ট পাইছি। আমার ডাক্তার জন্য হইতেই পারে 20টা স্টুডেন্ট নিয়ে কাজ করছে, 20 জন প্রিপারেশন এক্সাম দিয়েও ভালো করে, আমার কিছু বলার, ঠিক আছে? তো তোমরা কমেন্টগুলো একটু ভালো করে পড়বা, যাতে করে অন্য যে কোনো ডাটার জন্য কমেন্ট করতে তোমাদের সুবিধা হয়। তারপরে দেখো 4 নাম্বার বলেছি আমি কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন আর স্কয়ার এর মান, এটা তোমরা মডেল সামারিতে পেয়ে যাবা, দেখো 73.40% আর স্কয়ার এর মান, তার মানে 73% ভ্যারিয়েশন ইন দা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের 73% ভ্যারিয়েশনটা এই দুইটা ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সপ্লেইন করে, ঠিক আছে? এই মোটামুটি খারাপ না, দুইটা ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আমরা মোটামুটি 73% ভ্যারিয়েশনকে এক্সপ্লেইন করতে পারছি। বাকি ভ্যারিয়েশন হচ্ছে আমার আরো কিছু প্রয়োজনীয় ভ্যারিয়েবল বাদ পড়ে গেছে, ঠিক আছে? প্রয়োজনীয় ভ্যারিয়েবল বাদ পড়ে গেছে। এরপরে ফিটস এন্ড ডায়াগনস্টিক্স ফর আনইউজুয়াল একটা এইটা আসলে তোমার কোন পারপাসে তুমি ইউজ করছো, ঠিক আছে? মোটামুটি 70 আমরা 90 উপরে গেলে এটা তো বেটার ফিট, 80 হলেও মনে হয়, ঠিক আছে? এই নিচেরগুলা ধরো তুমি জাস্ট প্রেডিকশনের জন্য হলে বেশি সমস্যা হয় না, অন্য উপরে গেলে দেখবা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তখন অ্যান্টিটিউড থেকে এই মডেল ভালো বলা যায়, ঠিক আছে? এটা অনেক সময় এক একটা জায়গায় এক এক রকম করে ভ্যারি করে। তো রিগ্রেশনের ক্ষেত্রে আমার এখানে মোটামুটি আমি শুধুমাত্র দুটো ভ্যারিয়েবল নিয়েছি, এখানে আমার যতটুকু ভ্যারিয়েবল এক্সপ্লেইন করে আমার কিছু করার নেই। তোমার দেখা যাচ্ছে তোমাকে যে আমি ভ্যারিয়েবলগুলো দিলাম 10% এক্সপ্লেইন করছি, আমি তো তোমাকে এখানে কোন মডেল ফিট বেস্ট সেটা বলি না, আমি এখানে তোমাকে বলছি তোমার মডেলটা কতটুকু এক্সপ্লেইন করছি, তুমি ওই আনসারটা দিবে, ঠিক আছে? তারপরে আনইউজুয়াল অবজারভেশন আছে কিনা, পরীক্ষার খাতায় কি লিখবো ম্যাডাম, 19 নাম্বার দেখবো, এখানে জাস্ট যেভাবে 19 নাম্বার লার্জ রেসিডুয়ালটার মানটা লিখবো 19 নাম্বার অবজারভেশন, যে অবজারভেশন 19 হাই স্কোর কোনটা আছে, বা এইটা এই মানটা লেখার দরকার নেই, জাস্ট আনসারটা লিখো। কি বললাম? জাস্ট আনসারটা লিখো, পরীক্ষার খাতায় ইজি করে ফেলবা না। মডেল এখানে 4 নম্বরে ধরো আমি আজকের মান বের করতে বললাম, বৈশা এই কত বলছো কে মেজাজ গরম করে না বাবা, সকাল 9টা থেকে শুরু করছি বকর এখন পর্যন্ত ননস্টপ বকর করতেছি, তোমরা দেখে শিখতেছো। আর আমরা এই যে সকাল থেকে প্রজেক্টের স্টুডেন্টের সাথে মাস্টার্স করতে পড়ে এসে এখন আবার তোমাদের সাথে বলছি, এরপরে যে ক্লাসে কত বড় মেজাজটা কার গরম হবে, তোমাদের রাগগুলো বাসায় গিয়ে বাচ্চাদের বলতে হবে, জানো? ক্লাসে তোমরা আসছো সকাল থেকে বসে কাজ করতেছো, তোমাদের কষ্ট হচ্ছে, আমার কি কষ্ট কম হচ্ছে? এরপরে যদি দেখি তোমরা ক্লাসে কথা বলো, এরপর তখন মেজাজ ধরে রাখা খুব কষ্ট, উপরে পরীক্ষা ডিউটি না দিয়ে আসলে এখানে ক্লাস নিতেছি। আচ্ছা, যদি তোমার ভালো না লাগে চুপ করে একটু বন্ধ করে বসে থাকো, এখানে অ্যাটেন্ডেন্স নাই।
কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন এইগুলা এভাবে লিখতে হবে না, পরীক্ষা এভাবে লিখতে হবে না, জাস্ট আনসারটা লিখতে হবে। আর স্কয়ারের মান কত কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, আনইউজুয়াল অবজারভেশন এইখানে আউটপুট এটা লিখতে হবে, আমি এটা বোঝার জন্য দিচ্ছি যাতে এগুলোকে কপি করে করে নিয়ে আসছি। তোমরা এই অবজারভেশন যদি থাকে ওকে, না থাকলে দেখাবে। এই যে এখানে দেখো ওরা আর কিছুই দেয় না, আউটপুট আমি যদি পুরোই যায় দেখো ফিটস এন্ড ডায়াগনস্টিক্স ফর আনইউজুয়াল অবজারভেশন, যদি থাকে তাহলে দিবে মান, যদি না থাকে দিবে। এখানে গিয়ে দিছে 19 নম্বর অবজারভেশন, এই যে অবজারভেশন 19, আবার এই যে আর মানে লার্জ রেসিডিউ, এই অবজারভেশনটাই লার্জ রেসিডিউ সবথেকে বেশি। এখন আর হাতে কলমে বের করতে হয় না। তারপরে গেল 6 নম্বর কোশ্চেন, এক্সপেক্টেড এক্সাম স্কোর ফর এ স্টুডেন্ট যে 3 ঘন্টা ধরে পড়ালেখা করে এবং একটা প্রিপারেশন এক্সাম দেয়। আমি যে একটু আগে রিগ্রেশন ইকুয়েশন বের করছি, এই যে ইকুয়েশনটা এখানে প্রিপারেশন এক্সামের মান 1 দিবা, এখানে আওয়ার্স এর জায়গায় 3 দিবা, ঠিক আছে? এই যে আমি লিখে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে নরমাল প্রবাবিলিটি প্লট রেসিডুয়াল, এটা তো আমরা শুরুতেই কিন্তু আমি যদি বলে দেই, কমান্ড দিয়ে দেই, চলে আসে। এটা কি দেখায়, কি বোঝা যায়? এটা আসলে মেইনলি এই যে স্ট্রেট লাইন, দেখো লাইনের এবং মোটামুটি আমার পয়েন্টগুলো কিন্তু লাইনের উপরে আছে, ঠিক আছে? একদম মোটা, তাহলে আমি বলতে পারছি যে না আমার রেসিডুয়াল, এই মডেলের রেসিডুয়ালগুলো আসলে নরমাল, ঠিক আছে? স্ট্রেট লাইনের উপরেই মোটামুটি কভার করছে। দেখো এই জন্য যে আমার মোটামুটি অবজারভেশনগুলো স্ট্রেট লাইনের উপরেই আছে, এটা হচ্ছে নরমাল। সবসময় যে নরমাল হবে তা না, দেখে একটা দুটো মান ভেতর আছে আর বাকি সব বাইরে আবল তাবল হয়ে আছে, তখন কিন্তু আবার এইটাও কমন করে আসবে, ঠিক আছে? গ্রাফিক্যালি দেখে আমাকে ডিসিশন নিতে হবে কিরকম। এই দেখো এখানে লাইনের উপরে সবগুলো মোটামুটি এটা একটা পয়েন্ট বাইরে আর এটা একটা পয়েন্ট বাইরে, আর মোটামুটি সবগুলোই কিন্তু এইটার আশেপাশে। যদি নরমাল না হয় তখন হবে কি, এই যে চারপাশে দেখতেছো না লাইনের, এই স্ট্রেট লাইনটার বাইরে যাবে, ঠিক আছে? বাইরে নট নরমালি ডিস্ট্রিবিউটেড, এখানে নরমালি ডিস্ট্রিবিউটেড, এটা নট নরমাল, হ্যাঁ, ঠিক আছে? আর যাটা কি খাতায় কেটে দাও, হ্যাঁ, জাস্ট একটা প্লট করে এক্স ওয়াই দিয়ে জাস্ট নরমাল আছে কিনা জিনিসগুলো দেখা দিই। হ্যাঁ, আমি তো হাফ মার্কিং করবো হচ্ছে তোমাদের সম্পর্কে, তুমি আমি এরকম কাটতে দিই, আমি যখন কাটতে যাবো সেভ চেঞ্জেস বা সেভ কথাটা। তারপরে আমি মাল্টিপ্লিনিয়ার ইকুয়েশন অর্থোগ্রাফিটা সলভ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি আসি দামি ভ্যারিয়েবল, আমরা একটা চ্যাপ্টার করেছি দামি ভ্যারিয়েবল, তাই না? তো দেখো এখানে আমার 12টা অবজারভেশন দেওয়া আছে, যেটা ফুড এক্সপেন্ডিচার, আফটার ট্যাক্স ইনকাম, ধরো এক্সপেন্ডিচার ইনকাম মিলায়ে সাথে মেল ফিমেল, ঠিক আছে? দেখো আমি এখানে 1 আর 0 দিচ্ছি, পরীক্ষায় কোশ্চেন করার জন্য আমি যদি এখানে ফিমেল আর মেল লিখি, ম্যাডাম এটা কি করব? এটা তো বুঝতে পারছি না, পরীক্ষায় তো আমি 1 0 দিব না, পরীক্ষায় মেল ফিমেল লিখে দিচ্ছি, বা অন্য যদি যাই থাকুক, কোনো নামই থাকুক, ওই ক্যাটাগরিগুলো থাকুক, তোমরা ওই ক্যাটাগরিগুলোকে 1 0 2 যাই দরকার হোক, তোমরা 0 আর 1 করছো, 0 আর 1ই রাখবো তোমাদের জন্য। তো কোনটা 1 লিখবো, কার জন্য 1 লিখছো, কার জন্য 0 লিখছো, কেউ ফিমেলকে 1 দিল, কেউ মেলকে 1 দিল, আমি ফিমেল, আমি ফিমেলকে 1 দিব, আমি কেন মেলকে 1 দিব? ঠিক আছে, রেজাল্ট একই আসবে, রেজাল্ট সেমই আসবে, ঠিক আছে? সেমই আসবে, সমস্যা নাই, কিন্তু তুমি জাস্ট বলে দিবে যে কোনটা 0 বলছো, কোনটা 1। তো এইখানে আমার এখানে ইনকাম এক্সপেন্ডিচার একটা ডাটা দেওয়া আছে, করসপন্ডিং মেল ফিমেলের ডাটা। আচ্ছা, এখন আমাকে বলছে প্রথমটা বিল্ড এডুকেশন মডেল রিলেটিং ফুড এক্সপেন্ডিচার টু সেক্স। আচ্ছা, এইখানে প্রথমটা দামির সাথে এই যে, আচ্ছা প্রথমে চিন্তা করো তো এক্সপেন্ডিচার আর ইনকাম কোনটা ডিপেন্ডেন্ট? ইনকাম, অবশ্যই এক্সপেন্ডিচার, তাই না? এটা আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো শুরুতে আমাকে বলছে এই শুধুমাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে এই যে দামি, এই দুইটা সম্পর্ক দেখো, ডিপেন্ডেন্টের সাথে দামি, ঠিক আছে? ওকে, ফুড এক্সপেন্ডিচারের সাথে দামি করলাম, আমাকে মিন ফুড এক্সপেন্ডিচার অফ দুইটা ক্যাটাগরির জন্য মিন ফুড আমরা থিওরিতে করেছি, থিওরিতে করেছিলাম এটা। ওকে, তারপরে প্রথম প্রবলেম গেল এটা। তারপরে হচ্ছে মডিফাই দ্য মডেল ডেভেলপড ইন ওয়ান এন্ড ইনক্লুড আফটার ইনকাম ট্যাক্স। এখন আমাকে বলছে এই যে প্রথমে একটা মডেল বিল্ড করছো, এখন এটাকে মডিফাই করে, কেমনে মডিফাই করবে? এখন এটা রেডি করো, ইনকামটাকে অ্যাড করো। প্রথমে আমাকে বলছে এক্সপেন্ডিচার আর
তোমার ধরো আমি এই দুটা নিয়ে মডেল ফিট করব, মডেল ফিট করে ডিসিশন কি কি জানি বের করতে বলছে ওকে। তারপরে সেকেন্ড কোশ্চেন করছে এই দুটো তো করছো, এখন এটারেও অ্যাড করো, দেখো কি হয়। মডিফাই করো, ট্যাক্স ইনকামটাকে অ্যাড করো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে এবং কমেন্ট করো, এগুলো খুব মজার জিনিস যদি বুঝো। তারপরে হচ্ছে ফাইন্ড দ্য মিন ফুড এক্সপেন্ডিচার রিলেশন ফর মিলস এন্ড ফিড। শুরুতে আমি একটু বলে দেই, আমাকে যেহেতু প্রথমে শুধুমাত্র ডিপেন্ডেন্ট আর ডামি, প্রথম মডেলটা কি ডিপেন্ডেন্ট আর ডামি। পরীক্ষা হলে যদি আমি একসাথে সবগুলো নিয়ে বলি, একটা মডেলই ফিট করতে বলি, তখন আবার এই যে থিওরিতে এইখানে প্র্যাকটিক্যাল ক্লাসে আমি শুধু ডামি দিয়ে করাইছি, তোমরা কি করো পরীক্ষার হলে গিয়ে একবার ডামি একবার করো, আরেকবার গিয়ে ইন্ডিপেন্ডেন্ট নিয়ে করো। আমি তো সেটা বলি নাই, আমি সেটা হয়তো বলবো, আমি বলবো যে একই সাথে তোমার তো ইনকাম এক্সপেন্ডিচার এবং ডামি তিনটা নিয়ে মডেল ঠিক করো। এটা দরকার আছে তোমার, তাহলে দুবার পড়ার কোশ্চেন কি করেছি ওই অনুযায়ী আনসার করবা, ঠিক আছে? একটা মডেলে কিন্তু হয়ে যাবে, সেটা একটা মডেলই হয়ে যাবে। তো আমি কোশ্চেন কিভাবে করবো একটু খেয়াল করবো, পরীক্ষা একটু চেঞ্জ থাকবে। হয়তো আমি দেখা যাচ্ছে এখানে আমি শুধুমাত্র ডামি নিয়ে একটা মডেল করতে বললাম, তখন হয়তো বলবো যে একসাথেই করো, সময় কম একসাথেই করে ফেলো, ঠিক আছে? এইখানে আমি থিওরি দেখো, এখানে আমি প্রথমে যেহেতু আমাকে বললো যে ডামি আর ডিপেন্ডেন্ট নিয়ে একটা মডেল করো, আমার মডেলটা ধরো আমি ধরে নিলাম যে এই যে আমার মডেল, ডামিটাকে আমি ডিআই দিয়ে প্রকাশ করলাম। 1 হবে যদি ফিমেল হয়, 0 হবে যদি মেল হয়, ওকে। তারপরে দেখো এটা থিওরিতে তোমাদের মনে আছে কিনা, মিন ফুড এক্সপেন্ডিচার ফর মেল, মেলের জন্য ডামির মান কি 0, তা আমি এখানে 0 বসাই, কি পাবো? কারণ এক্সপেকটেশন অফ ইউআই মিন নিলে কি হয় 0 হয়ে যায়, তার মানে আমার মেলদের মিন ফুড এক্সপেন্ডিচার বিটা 1 এর মান যেটা পাবো সেটাই মেলদের, আর ফিমেলদেরটা হচ্ছে কি বিটা 1 প্লাস বিটা 2। আমি সবগুলো কি খাতায় লিখতে হবে? না, সবগুলা খাতায় লেখার দরকার নাই, আমি বলবো আগে মডেলটা শেষে আমি শেষ করে তারপর আমি বলবো কি কি খাতায় লিখতে হবে। ঠিক আছে, এতক্ষণ তো তাও একটু আসছে। দেখো তো কয়দিন যোগ দিয়ে কিছু স্যারে ডিপার্টমেন্টে আটকে রাখা, ঠিক আছে? যে আমাদের ল্যাব পরীক্ষা আমার থাকতে হবে, সারা বছর তো লাগে না, ল্যাব পরীক্ষার সময় দরকার হয়, যে আপনি যাইতে পারবেন। ঠিক হয়েছে রাত থেকে আমার ঠিক হয়ে যাবে, এখনো কথা বলতেছে না আমার বাড়ি লাগতেছে।